যেখানে বলা শেষ করেছিলাম আবার সেখান থেকেই শুরু করব। হ্যাঁ, আমার সেকেন্ড প্রেগনেন্সি জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, তো সেটা আবার শুরু করব আজকের ভিডিওতে। তো হ্যালো বন্ধুরা, আমি লিপি চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। এই ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে 2-3কার ভিডিও শেয়ার করেছি। এক হচ্ছে জুলাই মাসের 31-30 তারিখে সম্ভবত, আর একটা হচ্ছে আগস্ট মাসের 5 তারিখের। মাঝখানে ব্লগ করা হয়নি ঠিক মতো, কারণ আমার শরীর খারাপ ছিল, আমার মেয়েদের শরীর খারাপ ছিল, মানে ছোটো মেয়েটার, তারপরে আমার হাজব্যান্ডের শরীর খারাপ হলো, ইত্যাদি ইত্যাদি কারণে আমার আর ভিডিও কিছু করা হয়নি। তো যেদিন যেদিন ভিডিও করেছি সেটাকে একটা ভিডিওর মধ্যে শেয়ার করে দিচ্ছি তোমাদের সঙ্গে। তো দেখো, এরকম সকালবেলায় মেয়েকে রেডি করে দিচ্ছি স্কুলের জন্য, তো ও বেরিয়ে গেল। আর আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে, আমাদের দিদি কালকে রাতে ফোন করেছে, রান্না দিদি, সে আসতে পারবে না। সেই জন্য সকালবেলা আমি একটুখানি আলুর তরকারি করেছিলাম, আলুর চচ্চড়ি টাইপের। যেহেতু আমার মেয়ে মুসুরির ডাল খায় না, আর দুপুরে মুসুরির ডাল করবো, ওই জন্য ওকে একটু আলুর তরকারি করে দিলাম। সেটা খেয়ে ওর বাবা আরও বেরিয়ে গেল। এখন করব মুসুরির ডাল, মাছের ঝোল আর উচ্ছে ভাজা, আলু ভাজা, এটাতেই আমাদের হয়ে যাবে। তো রান্নাবান্না করি আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। লাস্ট যে আমি প্রেগনেন্সি জার্নি যেটুকু বলেছিলাম সেটা হচ্ছে, এই আমার নতুন আমরা ডাক্তার চেঞ্জ করলাম আমি। তো ডাক্তার চেঞ্জ করার পর ওনাকে দেখাচ্ছিলাম, তো সপ্তাহে সপ্তাহে একটা করে ইঞ্জেকশন নিতে হচ্ছিলো, আর সাবধানভাবে থাকতে হচ্ছিলো। আর এইখানে একটা কথা বলে নিই, আমি যখন প্রথম যে ডাক্তারকে দেখাচ্ছিলাম, আমার যে বলেছিলাম যে 3 মাসে আমার ব্লিডিং হয়েছিল, কিন্তু সেটা পুরোপুরি কমে যায়নি। ওষুধ দিয়ে মানে ইঞ্জেকশন দেওয়ার পরে কমে গেছিলো, কিন্তু মাঝে মাঝে 2-1 দিন পর পর একটু একটু করে কিন্তু ব্লিডিং হচ্ছিলো। সেটা হচ্ছে পুরো রেড কালারের না, একটু ব্ল্যাকিশ টাইপের একটু ব্লিডিং কিন্তু হতো মাঝে মাঝে। তো সেকেন্ড ডাক্তার দেখানোর পর সেটা কিন্তু একদম বন্ধ হয়ে যায়, আর কিন্তু কোনো ধরনের ব্লিডিংই হচ্ছিল না। ইঞ্জেকশন নিতে হতো সপ্তাহে একটা করে, তোমাদের তো বললাম, আর তার সঙ্গে সাবধানভাবে চলাফেরা করতে হতো। ইতিমধ্যে সব ঠিকঠাকই চলছিল। 5 মাসের যে স্ক্যানটা থাকে, যেটা অ্যানিমাল স্ক্যান, সেটা ছিল, তার সঙ্গে ট্রিপল মার্কার ব্লাড টেস্ট। ডুয়েল মার্কার যদি করানো হয়, ট্রিপল মার্কারের দরকার হয় না। তবে কোনো কারণে আমার ডুয়েল মার্কারটা করানো হয়েছিল না, আমরা মিস করে ফেলেছিলাম। ট্রিপল মার্কার করানোর পর যেটা হলো সেটা হচ্ছে, সেটাতে একটা প্রবলেম দেখা গেল। ট্রিপল মার্কার করলে যেটা হয়, সেটা হচ্ছে সম্ভাবনা, মানে ডাউন সিনড্রোম বাচ্চার থাকতে পারে কি না, এটা থাকবেই সেটা না, কিন্তু এমনও হয় যে ট্রিপল মার্কারে দেখা গেল যে ডাউন সিনড্রোমের সম্ভাবনা রয়েছে, সেই বাচ্চা কিন্তু দেখা যায় ডাউন সিনড্রোম হয় না। এটা একটা স্ক্রিনিং টেস্ট টাইপের। তো যাই হোক, সেটা টেস্টে যখন প্রবলেম আসে, তো এরপরে আর একটা ব্লাড টেস্ট দেয়, সেটা আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। সেই ব্লাড টেস্টটাতেও একটা প্রবলেম আসে। তখন দেখা যায় যে, তখন তো টেনশান চলছে কী করা যাবে। তখন বলা হয় যে অ্যামনিওসেন্টেসিস বলে একটা, আমি ঠিক টার্মই বললাম সম্ভবত, তো সেটা করতে হবে। তো সেটা হচ্ছে কি, সেটা জিনিসটা ওই বাচ্চা যেখানে থাকে, বাচ্চা তো একটা থলির মধ্যে থাকে, সেটার মধ্যে একটা লিকুইড থাকে, জল থাকে। সেই জলটাকে সিরিঞ্জের মাধ্যমে পেট থেকে বের করে নেওয়া হবে, দিয়ে সেটাকে টেস্ট করে দেখা হবে যে বাচ্চার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। আর এটা কিন্তু 99% সঠিক রেজাল্ট দেয়, মানে এইটা একদম কনফার্ম রেজাল্ট দেয় যে বাচ্চার এই মানে সম্ভাবনা আছে কিনা, যে প্রবলেমটা দেখা যাচ্ছে সেটা আছে কিনা সত্যি। তার আগে পর্যন্ত যে ব্লাড টেস্টে যে প্রবলেমগুলো দেখাচ্ছিল, সেটা কিন্তু প্রবলেম দেখাচ্ছিল যে হতে পারে, হবেই সেটা কিন্তু নয়। কারো যদি ওই ব্লাড টেস্টে নেগেটিভ আসে, তার বাচ্চার যে ডাউন সিনড্রোম হবেই না, সেটাও কিন্তু কনফার্ম না। তো যাই হোক, সেটা তো হলো। তো সেটা করার জন্য চলে গেলাম, মানে কী ধরনের টেনশান বুঝতেই পারছো। এখান থেকে আমাদের কৃষ্ণনগরে ওই টেস্টটা, অ্যামনিওসেন্টেসিস হয় না, সেটার জন্য যেতে হলো কলকাতাতে। সেখানে যাওয়ার পরে ওখানে একদিন থেকে আমি তো অনেক কিছু ইতিমধ্যে, যখন এটা শুনলাম যে এই রকম টেস্ট করতে হবে, সঙ্গে সঙ্গে গুগল ঘেটে ঘেটে ইউটিউবের ভিডিও দেখতে শুরু করলাম। দেখার পরে দেখলাম অনেকেরই অনেক ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করলো, কারোর প্রচুর ব্যথা লেগেছে, কেউ বলছে কোনো সমস্যা হয়নি, কারো বললো যে একদিন হসপিটালে ভর্তি থাকতে হয়েছে। তো আমার মেয়েটা সঙ্গে ছিল, আমার টেনশন হচ্ছিল যে আমরা দুজনই যাচ্ছি, মানে আমি আমার হাজব্যান্ড আর মেয়েটাকে নিয়ে, যদি ভর্তি থাকতে হয় কী হবে। তো যাই হোক, ওখানে যাওয়ার পর ডক্টরের সঙ্গে কথা বলার পরে উনি বললেন যে না, এই ঘন্টা 2 মতো বা 1 ঘন্টা মতো থাকতে হবে রেস্টে, মানে শুয়ে থাকতে হবে, তারপরে চলে যেতে পারবো। তো যাই হোক, যেদিন গেলাম পরের দিনকেই টেস্টটা হলো। আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে, আমার কিন্তু খুব একটা অসুবিধা হয়নি কোনো ওটার জন্য। মানে হ্যাঁ, একটা সুচ ফোটানো হচ্ছে, তার একটা ব্যথা তো থাকবেই, ব্যথা তো লাগবেই। তো সেরকম একটু ব্যথা লেগেছিলো, কিন্তু খুব যে আমি যেরকম টেনশন করছিলাম যে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা ব্যথা লাগবে, সেরকম কিন্তু হয়নি। এর সঙ্গে সঙ্গে একটা ব্লাড টেস্টও হয়েছিল। তো ব্লাড টেস্টের রিপোর্টটা চলে এসেছিলো আগেই, সেটা তো সব ঠিক ছিল। আর ওই অ্যামনিওসেন্টেসিস যে রেজাল্টটা, সেটা কিন্তু 1 মাস আমাকে ওয়েট করতে হয়েছিল, ভীষণ টেনশনের মধ্যে। কারণ যদি ওটার রেজাল্ট কিছু অন্যরকম হয়, তাহলে আমাদের ভাবনাটাও অন্যরকম হবে, মানে তখন ওই টার্মিনেশন ছাড়া কোনো উপায় থাকবে না। তো যাই হোক, সেটা নিয়ে ভীষণ টেনশনে ছিলাম। তারপরে যাই হোক, রেজাল্টটা ভগবানের অশেষ কৃপা যে রেজাল্টটা ঠিকঠাক এসেছিলো,
ওখানে যে প্যারামিটারগুলো থাকে বাচ্চার সমস্ত কিছু ঠিকঠাক ছিল, শুধুমাত্র ওয়েটটা একটু কম ছিল, তো সেটা বলেছিল সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। তারপরে যাই হোক, এবার হয়ে গেল যে লাস্টে যে গ্রোথ স্ক্যানিংটা থাকে সেটাতে দেখা গেল যে যে ফ্লুইডটা থাকে ফ্লুইডটা বেড়ে গিয়েছে, মানে ফ্লুইডটা বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে বাচ্চা ঠিকমতো ওই পুষ্টিটা নিতে পারছে না, আর যার কারণে কী হচ্ছে আমার বাচ্চার ওজনটাও একটু কম রয়েছে, যেরকম ওজন হওয়ার কথা তার তুলনায় কম রয়েছে। আর সবচেয়ে যেটা আর একটা ব্যাপার হলো সেটা হচ্ছে ওই নেকটা কর্ড যেটা রয়েছে সেটা গলার সঙ্গে জড়িয়ে নিচ্ছে। এটা খুব কমন ব্যাপার, অনেক বাচ্চারই জড়িয়ে থাকে, কিন্তু যেহেতু আমার এতগুলো প্রবলেম রয়েছে সেই কারণে স্যার বললেন যে তাড়াতাড়ি সিজারটা করে নেওয়াই ভালো। তো সেই কারণে একটা ডেট দিলেন, সেই ডেট অনুযায়ী যথাসময়ে সিজার হলো। সিজার হওয়ার এক্সপিরিয়েন্সটাও আর একটা এক্সপিরিয়েন্স, সেটা অন্য ভিডিওতে শেয়ার করব। তো যখন বাচ্চাটার কান্না শুনতে পেলাম, আমি প্রথম যে ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম সেটা হচ্ছে, ডাক্তারবাবু ঠিক আছে তো? যেহেতু ওই কর্ডটা জড়িয়েছিল, বললো না না ঠিক আছে। বললাম ওয়েটটা কম ছিল, আমি শুনেছিলাম আগে থেকেই, যে স্ক্যানে দেখেছিলাম। বললো ওয়েটটা একটু কম আছে, ওকে একটু এনআইসিইউতে দিতে হবে, ব্যাস। ওই সময় তখন আর নিজের কথা কিছু মনে নেই, আমার তখন বারবার মনে হচ্ছে যে ঠিক আছে এনআইসিইউতে কেন দিতে হবে, কি হলো। তো যাই হোক, ও বলে একটা রাত রাখতে হবে। ওখানে যে একজন চাইল্ড স্পেশালিস্ট তো থাকে ওটিতে, তাকেই আমি জিজ্ঞাসা করছি, আমার ওদিকে কাজ হচ্ছে, মানে সেলাই টেলাই হচ্ছে, আর আমি স্যারকে জিজ্ঞাসা করছি, স্যার এনআইসিইউতে দিয়ে? বলো না না ঠিক আছে, কোনো সমস্যা নেই, নর্মাল আছে, কিন্তু একদিন আমরা জাস্ট একটু অবজারভেশনে রাখবো, যেহেতু ওর ওয়েটটা একটু কম রয়েছে সেই কারণে। তারপরে কিন্তু একদিন রাখেনি, সেই রাত্রেবেলায় যখন আমাকে বেডে দেওয়া হলো তার কিছুক্ষণ পরে, মানে ঘন্টা দুয়েক পরে আমার বাচ্চাকে আমার কাছে দিয়ে গেল। তো আমি আমার জিজ্ঞাসা করলাম যে সিস্টারদের যে ওকে কি আবার এনআইসিইউতে দেবে? বললো না না, ওর সব ঠিক আছে, ও এখন তোমার কাছেই থাকবে। তো এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স আমার ছোটো মেয়ের হওয়ার পর থেকে। আর এত যুদ্ধ করে আমার মেয়েটা আমার কাছে এসছে, যার কারণে আমি ওর নাম দিয়েছি বীরা, মানে ডাক নাম। তো শুরু থেকে প্রেগনেন্সিতে এত কিছু প্রবলেমের মধ্যে গেলাম। আমাদের যেটা হয় যে প্রেগনেন্সির শুরুর দিকে প্রবলেম হলে অনেক টেনশন থাকে, আর সব থেকে খারাপ চিন্তাটাই প্রথমে আসে। তো সেই কারণে তোমাদের বলবো যে ভেঙে না পড়ে সঠিকভাবে ডাক্তার দেখিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চললে না সমস্ত কিছু ঠিকই হয়ে যায়। তো এই ছিল আমার ব্লগ, তোমাদের কেমন লাগলো জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।